নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি অভিজিৎ চ্যাটার্জি। অভিজিৎ চ্যাটার্জি শিক্ষক ছিলেন, এখন তিনি অবসরপ্রাপ্ত এবং নেতাজি চর্চা এবং নেতাজি নিয়ে লেখালেখিতে তিনি মগ্ন। 1945-এ জীবিত কি জীবিত না, এইটা একটা আমরা তখন একটা বিতর্কের ঝড় উঠেছিল এবং এই বিতর্কের ঝড়ের পরে আমরা দেখতে পাই যে তারপর আমরা অনেক গবেষকরা বলতেন যে উনি রাশিয়া থেকে, তারপর চায়না, তারপর নেপাল সীমান্ত থেকে তিনি উত্তরপ্রদেশে প্রবেশ করেন। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সত্যি কি সম্ভব একটা মানুষ ওই ধরুন রাশিয়া থেকে একদম উত্তরপ্রদেশে যে প্রবেশ করছেন, হ্যাঁ, এই লিঙ্কটা কিন্তু আমাদের সামনে আসে না। যে কিভাবে প্রবেশ করতেন সেটা একটা বলা হয় যে নেপাল সীমান্ত থেকে এর মাধ্যমে মহাদেব রায়ের মাধ্যমে তিনি ঢুকতেন, এর মাধ্যমে ইয়ে করতেন, এটা আমরা জানি, কিন্তু রাশিয়া থেকে কিভাবে তিনি আসতেন তার কোনো মিসিং, সেই লিঙ্কটার কোনো আমরা হদিশ পাই না, একটা মিসিং লিঙ্ক থেকে যায়। তো এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? দেখো, একটা কথা বলছি, আদর্শ যার সবচেয়ে আগে, দেশ যার কাছে সবার আগে, সে যা খুশি করতে পারে সেই জিনিসটা ওনার মধ্যে ছিল। ওনার পক্ষে সম্ভব ছিল এটা, যতই দুরূহ কাজ হোক না কেন। উনি যে টার্গেট, ওনার যে প্ল্যানিং, সেটাকে সাকসেসফুল করার জন্য উনি শত বাধা, শত বিঘ্ন উনি কিন্তু পার হয়ে যেতে গিয়েছেন। এবং এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সম্ভব নয়। কিছু মানুষের মধ্যে হয়তো লক্ষ্যে একজন, একদম লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া। উনি তো বলেছেন আদর্শ মানে মৃত্যু, তা ন্যাচারালি ওনার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। উনি চুরিয়া হয়ে তারপরে চলে এসেছিলেন যখন স্টালিন যখন মারা যান, তখন উনি চলে আসেন চীনে। চীনে মাও সেতু ওনার রীতিমতো খুব ভালো বন্ধু, কি বলবো, বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক ছিল। মাও সেতুকে উনি তুঙ্গভদ্রা বলে ডাকতেন। মাও সেতু ওনাকে বড় ভাইয়ের মতো সম্মান দিতেন। তো মাও সেতুকের সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো ছিল, উনি চীনে ছিলেন। এমনকি আমরা এটাও এখন খবর পাচ্ছি যে সেই সময় ওনার যে লং মার্চ, মাও সেতুকের যে লং মার্চ, তারও প্ল্যানিং কিন্তু ওনার ছিল, কিন্তু ওনারই ছিল। উনি ছাড়া মাও সেতুং পারতেন না। এবং তারপরে উনি চলে আসেন তিব্বত। তিব্বতে এসে উনি তন্ত্র সাধনায় একটা জায়গায় পৌঁছে যান এবং সেইখান থেকে উনি নেপাল হয়ে, তার আগে দলাই লামাকে কিন্তু ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন, এটা লেট 50s এর ঘটনা বলছি আমি। তারপরে উনি নেপাল হয়ে ঢোকেন ভারতবর্ষে, বস্তি, নৈশারণ্য, এইসব জায়গাগুলোতে উনি থাকতে আরম্ভ করলেন। তারপর তো লাস্ট এলেন ফৈজাবাদ, অযোধ্যা, যে এখন তো পুরোটাই অযোধ্যা বলা হয়। অযোধ্যায় উনি রইলেন। বুঝতে পেরেছি। এবং এটা ওনার পক্ষেই সম্ভব ছিল, কারণ ওনার কাছে দেশ ছাড়া দেশমাতৃকা মানে হচ্ছে ওনার কাছে নিজের মায়ের চাইতেও বেশি। এবং জগদম্বা, উনি বলছেন দুর্গা কালী জগদম্বা হচ্ছেন দেশমাতৃকার সমান, এবং তার সঙ্গে বেঙ্গলকেও রিলেট করছেন উনি। সুতরাং এটা তো কোনো রকম অস্বাভাবিক কিছু না ওনার কাছে। বলো, একটা বিষয় জানতে চাইছি যে আপনি যে বলছেন যে দেশমাতৃকাই হচ্ছে ওনার কাছে প্রধান এবং দেশের স্বাধীনতাই ওনার কাছে প্রধান, এবং দেশের স্বাধীনতা যে প্রধান ওনার কাছে, সেটা আমরা বহুভাবে প্রমাণ পেয়েছি। কারণ যখন তিনি মনে করছেন যে দেশকে এইভাবে স্বাধীনতা সম্ভব না, কংগ্রেস তিনি পদত্যাগ করতেন, তিনি ফরওয়ার্ড ব্লক, তারপর INA তিনি গঠন করতেন। কিন্তু এইখানেও একটা প্রশ্ন এসে যায়, স্টালিন আমরা যখন দেখি, বা মাওয়ের কথা যখন, চীন কমিউনিস্ট পার্টি আমরা যদি বলে থাকি, হ্যাঁ, আবার যদি বলতে কি স্টালিন, হ্যাঁ, আমরা দেখতে পাই যে নেতাজিকে কিন্তু কমিউনিস্ট পার্টি খুব বেশি সহযোগিতা করেনি। যদি হোল সিনারিওটা আমি দেখি, আমি স্টালিনের প্রসঙ্গটাকে একটু আরো ইয়ে করছি,
স্ট্যালিনের সাথে তার আগেও যোগাযোগ ছিল, মানে দেশ শুধু যখন স্টালিন কেন, শাসন শুধু স্টালিন কেন, লেনিনের সঙ্গে ওনার দেখা হয়েছিল। আচ্ছা, তো লেনিনের যোগাযোগ সঙ্গে ছিল। ওনার দেখা হয়েছিল, ওনার সঙ্গে অনেক আগে থেকে যোগাযোগ ছিল। এবং এটা পুরো প্রিপ্ল্যান রয়েছে, যেটা মানে জার্মানিও জানে না, জাপানও জানে না। উনি কিন্তু অনেক আগে থেকে জানতেন যে কি হতে চলেছে, কি হবে। যখনই জার্মানির পতন হলো, হিটলারকে তো উনি বারণ করেছিলেন রাশিয়া আক্রমণ করুন, কিন্তু হিটলার করেছিল। পৃথিবীর একটাই মাত্র লোক যে হিটলারের মুখের উপর কথা বলতে পারে, এবং হিটলারের সঙ্গে যে হাত মিলিয়েছিল, হিটলারকে বলে দিয়েছিল, বলে যে হিটলারের মানে মিট করার সময় আগে নকল হিটলার একজন এসেছিলেন, দামি এসেছিলেন হিটলারকে। সেই দেননি। আসলে হিটলার যতক্ষণ না এলেন ততক্ষণ উনি মানে করমর্দনই করেন। হিটলারও কিন্তু অভিভূত ছিলেন, কিন্তু হিটলার একটা ভুল করেছিলেন, ওনার মতো স্ট্র্যাটেজিস্ট খুব কম আছে, খুব কম আছে, রেয়ার রেয়ার ওইরকম স্ট্র্যাটেজিস্ট। তা উনি যেটা বারণ করেছিলেন হিটলারকে, হিটলার সেটাই করলো, জার্মানি গিয়ে আক্রমণ করলো রাশিয়াকে, হারলো। কিন্তু তার আগে থেকে লেনিনের সঙ্গে, স্টালিনের সঙ্গে উনি কিন্তু রাশিয়ার বিরুদ্ধে একটা কথা কোনোদিন বলেননি। কারণ উনি জানতেন আমার এদের দরকার পড়বে, দেশের জন্য যাকে আমার দরকার পড়বে আমি তার সঙ্গে নিশ্চয়ই কাজ করব। আমার আগে দেশ, আমি নই, আগে আমার দেশমাতৃকার মুক্তি, তারপরে আমি বুঝে নেবো যে আমরা কিভাবে দেশটাকে তৈরি করব, দেশটাকে চালাবো। কিন্তু ওনাকে তো চান্সই দেওয়া হলো না, ওনাকে তো মানে পুরো আমরা শেষ করে দিলাম, মিথ্যা গল্প বানিয়ে, ওনার চরিত্রে কলঙ্ক লেপন করে, বিবাহের গল্প কি না করেছি আমরা, বা বলা যায় ভারতীয় রাজনীতি এবং তৎকালীন ডিপ স্টেট। ডিপ স্টেট তো তখনও ছিল, এখনো আছে, এখনো সেই MI6 আছে, এখনো CIA আছে, এখনো তাদের পিছনে ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। তো ন্যাচারালি তারা তো তখনও চায়নি, এবং আমাদের এই তন্ত্রী ধরা নেতারা যারা ছিল তারা ওনাকে ঢুকতেই দিল না। ওনার সঙ্গে তো স্টালিনের মানে যোগাযোগ থাকবেই। যখন মাঞ্চুরিয়া হয়ে উনি চলে গেলেন, মাঞ্চুরিয়াটা কি ছিল? মাঞ্চুরিয়াটা ছিল একটা মানে জাপানের অধিকৃত একটা এলাকা। প্ল্যানিংটা এরকমই ছিল যে ওইখানে গিয়ে রাশিয়ান আর্মি ঢুকবে, উনি রাশিয়ানদের সঙ্গে রাশিয়ায় চলে যাবেন। এবং স্টালিন ওনাকে রাজা মানে কি বলে সেই আদর করে রাজার আদরে রেখেছিল। এবং সবচেয়ে সেফ কোন জায়গা বলো তো? কেউ খুঁজবে না সেই জায়গা হচ্ছে জেলখানা। ওনাকে এমন ভাবে রাখা হয়েছিল যে যাতে সেই চারিদিকে তো CIA MI6 বিভিন্ন তোমার স্পাই ঘুরে বেড়াচ্ছে, ওনাকে পেলে তো মেরে দেবে, ওনাকে পেলে ওরা কেউ কিন্তু ধরবে না, এটা কিন্তু একদম ভালো না, মেরে দেবে। ওনাকে খুব সুন্দর করে রাখা হয়েছিল, এবং উনি ওখানে যত্রতত্র ভ্রমণ করতেন। এমন একটা ওনার গার্ড রাখা হয়েছিল, মানে গার্ড করে রেখেছিল স্টালিন। স্টালিন যখন দেহ রাখবেন, মারা যাবেন, তখন তো উনি জানেন ডিস্টাবিলাইজেশন হবে, তখন ওনার কি হবে এটা স্টালিনের খুব চিন্তা ছিল। তখন কিন্তু স্টালিন ওনাকে, যেহেতু মাও সেতুংয়ের সঙ্গে ওনার খুবই রিলেশন ভালো, উনি চীনে চলে এলেন, এবং চীন থেকে তারপরে তিব্বতে এসেও কিন্তু মাও সেতুংকে উনি বারণ করেছিল, তুমি তিব্বত আক্রমণ করো না। মাও সেতুং শোনেনি, যে কারণে মাও সেতুংয়ের সঙ্গে উনি একটু মানে মাও সেতুংয়ের ব্যাপারে একটু ক্ষোভ ছিল ওনার। সেখান থেকে দলাই লামাকে ভারতবর্ষে পাঠালেন, এবং কথা দিয়েছিলেন দলাই লামাকে। মানে দলাই লামা আমার কিন্তু একটা পোস্ট, দলাই লামা আজকে যিনি দলাই লামা তাই তিনি যে ফেরত যাবেন সেরকম না। উনি বলেছিলেন আমি তাকে আবার তার পুরোনো জায়গায়, হিত জায়গায় ফিরিয়ে দেবো। এমনও হতে পারে পোস্টটাকে উনি ফিরিয়ে দেবেন। আজকে যে পোস্টে দলাই লামা নেই, মানে দলাই লামা চলে এসছেন এখানে, ফিরে যাবেন। তবে ওনার কাজ মানে পরপর কিন্তু ইন্টাররিলেটেড। ওনার আগমনের সূচনা কিন্তু এইগুলোই। কথা দিয়েছে যারা চারণিক যেতেন, এখনো তো জীবিত আছেন বিজয়বাবু, তরুণবাবু জীবিত আছেন। এনারা জানেন, এনারা যদিও মন্ত্রমুক্তির জন্য কিছু বলেন না, একটা অসাধারণ মন্ত্রমুক্তি। এবার উনি চলে এলেন কোথায়? নেপালে। নেপালের যে রাজপরিবার, সেই রাজপরিবারে উনি মানে ছিলেন রাজগুরুর ইয়েতে, এবং সরস্বতী মা তাকে নিয়ে উনি তো ফেরত ঢুকলেন নেপাল দিয়ে।
আর ওনার পক্ষে এটা সম্ভব। মানে বুকে জ্বলন্ত আগুন না থাকলে এটা হয় না। আমার যা হয় হোক, আগে আমার দেশ, তার জন্য আমি সমস্ত বাধা পেরিয়ে চলে যাব। যে মানুষটা যুদ্ধক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা বুট পরে, এরকম বুট পরে দাঁড়িয়ে থাকতেন, যখন ওরা মানে পা খুলতে, ওরা বুট খুলতো, খুলে দেখা যেত সেই জায়গাগুলো একদম রক্ত পুজে ভর্তি হয়ে গেছে, তা সত্ত্বেও উনি মাইলের পর মাইল ঝাঁসির আইনি বাহিনীর মেয়েদের সঙ্গে মার্চ করে তাদেরকে গার্ড দিয়ে উনি যখন ব্যাক করিয়ে এনেছিলেন, তা মানুষটার সহ্য শক্তি কোন পর্যায়ে, কতখানি ধৈর্য, কতটা স্ট্র্যাটেজিস্ট তিনি। আর ওনার এই ভারতবর্ষে আসাটাও তো একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, কারণ ওনার টার্গেটই হচ্ছে ভারত সেই জায়গায় পৌঁছে যাবে, প্রকৃত স্বাধীনতা পাবে ভারত। মাও জেদুং এর সঙ্গে ওনার সখ্য গড়ে ওঠে, বড় ভাই ছোট ভাই যেটা আমরা বলেছি, এটা আগে বইতেও আমরা পড়েছি। হ্যাঁ, এখন ওই মহামানব আসাতে লেখাই আছে একদম। ওই মহামানব আশিতেও লেখা আছে, আবার ইসেতেও অনুদ্বদের বইতেও লেখা আছে। এই তাহলে কেন মাও জেদুং ওনাকে শেল্টার দিচ্ছে? পলিটিক্যাল ইকুয়েশনটা কি? হ্যাঁ, একটা মাও জেদুং এর মতো এরকম একটা কমিউনিস্ট লিডার, হ্যাঁ, সুভাষচন্দ্র কোনোদিনই সেই অর্থে কমিউনিজমে বিশ্বাস ছিলেন না, সেই অর্থে না। নেতাজি যে জিনিসে বিশ্বাস করতেন সেটা হচ্ছে বৈদিক সমাজবাদ। কমিউনিজম তো ওখান থেকেই টেনে খানিকটা নিয়েছে, নিজেরা খানিকটা দিয়েছে। নিজেরা বললো কি, কার্ল মার্কস আর লেনিনের ওই প্ল্যানিং, এঙ্গেলস এর যে প্ল্যানিং, ওগুলো মানে আলটিমেটলি বৈদিক সমাজবাদের একটা মানে খানিকটা বিকৃত করে দেওয়া। বৈদিক সমাজবাদে তো কোন রকম একনায়কতন্ত্র নেই। আমরা যদি বৈদিক ইয়েতে দেখি, এই যে কমিউনিটি আমাদের যেটা 51 পরিবারে তো কমিউনি, আমাদের 51 পরিবার মানে এটা কি, ওদের যে কমিউন এখানে, তাই সেইভাবেই ওরা ওটাকে নিয়েছে। কিছুই ভারতবর্ষকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। কোন রকম চা নিতে হবে, সেখান থেকেই নিতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু উনি কমিউনিজমের যে বাজে জিনিসগুলো, কমিউনিজম মানে ভুলভাল জিনিস, কমিউনিজম বলবো না, মানে ওটার মধ্যে ওটাকে হ্যাঁ কমিউনিজমই বলা যায়, কারণ বৈদিক সমাজবাদের মধ্যে যদি ওইসব ভুলভাল জিনিসগুলো অ্যাড করা হয় তাহলে সেটা কমিউনিজম দাঁড়ায়। আর একদম বিশুদ্ধ যে জিনিসটা মানুষের জন্য, মানবতার জন্য, যে সংস্থান প্রত্যেকে সমান, রাম রাজ্যের প্ল্যানিং, রাম রাজ্যের যে আইডিয়া, রাম রাজ্যের আইডিয়া তো তাই, সেটা হচ্ছে ওনার মধ্যে ছিল। না, আমি যে প্রশ্নটাই আপনার কাছে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, মাও জেদুং তাকে বড় ভাইয়ের মতো মানছে। হ্যাঁ, কেন? মাও জেদুং তো জানে, মাও জেদুং তো জানে নেতাজি এই পথের মানুষ না, এই আদর্শের মানুষ না, খুব ভালো করেই জানেন মাও জেদুং। হ্যাঁ, তাহলে কেন মাও জেদুং এর কি মানে কিসের জন্য? দেখো, আমার মনে হয় না, আমি শিওর। প্রথম কথা হচ্ছে বড় বড় বালাই। মাও সেতুং নিজের চেষ্টায় ওই প্ল্যানিং আসতো না। যেভাবে নেতাজি ওনাকে হেল্প করেছিলেন, চীনের যে পুরাতন, অ্যাকচুয়ালি মাও সেতুং যতই কমিউনিস্ট নিজেকে বলুক না কেন, ওর মধ্যে কিন্তু সেই পুরনো চীনি ভাবধারা, চৈনিক রাজত্ব বা চৈনিক চিন্তাধারাই এস্টাবলিশ করার ওর ইচ্ছে ছিল। ওরা কিন্তু খুব মানে চীনের একটা জিনিস করা আছে, কিন্তু প্রচন্ড পেট্রিয়ট চীন। যাই হোক, নিজেদের দেশকে ওরা কিন্তু অসম্ভব ভালোবাসে, এবং ওদের মধ্যে কিন্তু বিশ্বাসঘাতকতা জিনিসটা কিন্তু কম আছে নিজের দেশের প্রতি, যেটা আমাদের মধ্যে আছে। তা ন্যাচারালি 1 নম্বর বড় বালাই, এইরকম প্ল্যানিং কেউ ওকে দেবে না। এবং উনি যত বড় স্ট্র্যাটেজিস্ট, সেটা মাও সেতুংয়ের মাথায় আসবে না যে উনি কত বড় স্ট্র্যাটেজিস্ট, উনি যে কতখানি মানে ওর গরজকে হেল্প করার জন্য। মাও সেতুংয়ের গরজ যেটা, যে কারণে মাও সেতুং ওই মানে ওনার কাছে বড় দাদা, এই ছোট ভাই হেল্প করার সাথে সাথে উনি মাও সেতুং বাধ্য হচ্ছেন নিজের অজান্তেই হয়তো ওনাকে হেল্প করতে। কিন্তু মাও সেতুং মানুষটা খারাপ ছিল। যদি পড়াশুনো করা যায় তাহলে মানে, এবং বিশেষ করে তুমি যদি ওনার বইগুলোই পড়ো, ওই মহামানবেশও যদি পড়ো খুব ভালোভাবে, তাহলে দেখবে মাও সেতুংকে কিন্তু উনি একবারও কিন্তু খারাপ বলছেন।
একটা দেশপ্রেমী মানুষ কখনো খারাপ হতে পারে না, সেটা নিজের দেশের জন্য যা করছে সেটা কিন্তু অনস্বীকার্য। আমাদের কাছে এখন মাও সেতু অন্যরকম হতে পারে কমিউনিস্ট লিডার বলে, কমিউনিজমের কিছু জিনিস বাদ দিলে কমিউনিজম কিন্তু খুব খারাপ নয়। একটা চট করে যদি কোনো জিনিসের চেঞ্জ আনতে হয় তাহলে কিন্তু কমিউনিজম খুব তাড়াতাড়ি হয়। কিন্তু কমিউনিজমের এমন কিছু যে ভুলভাল জিনিস রয়েছে যে কারণে আলটিমেটলি ওটা থাকতে পারে না। এই সোনার পত্রবাজি টাইপের, যে কারণে উনি কমিউনিজম না, উনি বিশ্বাস করতেন একদম রাম রাজত্ব বা বৈদিক সমাজতন্ত্র। সোজা কথা রাম রাজত্ব, আমরা যেটা বলি আর কি রাম রাজ্য। আর রাম রাজ্য তো ওইটাই, তোমায় তো বললাম একটু আগে, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্রের সমসত্ব মিশিয়ে এলো। আমরা সেটাই। চলে আসছি আমরা আচ্ছা, চলে সেই কারণেই, সেই আমি বলে দিই, সেই কারণেই কিন্তু মানে মাও সেতুং এবং ওনার যে বিশাল একটা চরিত্র, সেই চরিত্র যাকে মানে যে দেখবে সেই আকৃষ্ট হয়। ভগবান বুদ্ধের প্রতি কে না আকৃষ্ট হয়? স্বয়ং বিবেকানন্দ যার মধ্যে রয়েছেন, বিবেকানন্দের মানে মূর্ত প্রতীক, মানে দেশের মূর্ত প্রতীক উনি। তা ওনাকে ভালোবেসে না কেউ না পারবে? এমন কেউ আছে যে ওনাকে ভালোবাসতে পারবেন? যতই তার নিজের গরজ থাক, যতই নিজেকে এস্টাবলিশ করার ইচ্ছা, বা দেশে মানে নিজের পার্টিকে এস্টাবলিশ করার ইচ্ছা ইয়ে থাক, মাও সেতুংয়ের থাক, আলটিমেটলি সবাই বুদ্ধের পায়ে সেই রূপতি নির্বিচার নমিয়া বুদ্ধে মামিয়া পদমুখ করা কাছে আমরা পড়েছি। ওই আলটিমেটলি তাই হয়, ওনার সামনে গিয়ে মাথাটা ঝুঁকেই আছে, সে যেই হোক। এবার বলো। চীন থেকে যখন তিনি হুম, এখানে চলে আসতেন, এবং সেটা তো শরৎ বসু তার রিটেন পত্রিকায় লিখেছিলেন নেতাজি ইজ ইন রেড চায়না। হ্যাঁ, এবং এটা তো হুম, আমরা হুম, হুম, জানি। হুম, হুম, এবং উনি একদম। যখন এখানে চলে আসতেন, এই হুম, ধরুন প্রথমে মনে হয় শৃঙ্গারনগর, আমি যদি ভুল না বলি, প্রথম যে হ্যাঁ, জায়গাটায় উনি লখনৌ, আসতেন, লখনৌ, সিগান্নো, শৃঙ্গারনগর বা হ্যাঁ, সিগান্নো। উনি চলে আসছেন। তো হুম, সেইখানে যখন তিনি আসছেন, দেশের হুম, বাইরে থেকে দেশের হুম, প্রতিরক্ষা আর দেশের হুম, ভেতর থেকে দেশের প্রতিরক্ষার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? হুম, কতগুলো ঝুঁকি আছে। ঝুঁকি নাম্বার ওয়ান, যে আমাকে শত্রু শনাক্ত করবে, এক। দুই একদম বল। হচ্ছে দুই হচ্ছে আমি আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে যে সাহায্যগুলো পাচ্ছি, যদি দেশের হুম, মধ্যে আমি প্রবেশ করি, তাহলে আমার হুম, সেই সাহায্যগুলো একটু হলেও খর্ব হবে। কারণ মাও হুম, জেদুং এর কাছ থেকে উনি যে সাহায্য পেয়েছেন, হ্যাঁ, হুম, উনি যে সাহায্য স্টালিনের কাছে, যদিও স্টালিন তখন জীবিত নেই, স্টালিন মারা গেছে, হুম, যে সাহায্য হুম, হুম, পেয়েছেন, ভারতবর্ষে হুম, কে আছেন ওনার যে ওনাকে এইভাবে সাহায্য করবে? সেই স্ট্যাচারের তো লিডার নেই। কারণ আমরা জানি সেই সময় যখন তিনি হুম, প্রবেশ করছেন, কারা ভারতবর্ষে তখন রাজত্ব করছে। হ্যাঁ, আমরা সেটা খুব ভালো করেই জানি। তা হুম, হুম। সত্ত্বেও তিনি কেন ভারতবর্ষে প্রবেশ করলেন? উনি ভারতবর্ষে প্রবেশ করলেন একটাই কারণে, কারণ ওনার যে কাজগুলো পেন্ডিং হয়ে রয়েছে ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, প্রকৃত স্বাধীনতা ভারতবর্ষকে এনে দেবার জন্য, ভারতবর্ষ শুধু নয় সমস্ত বিশ্বকে, সারা বিশ্বকে সভ্যতার চতুর্থ স্তরে পৌঁছে দেবার জন্য, এবং ভারতবাসীর মনের মধ্যে নিজের ধর্ম, নিজের দেশ, এর সম্বন্ধে একটা বিশাল জাগরণ তৈরি করার জন্য উনি ফিরতে বাধ্য হয়েছিলেন। উনি যা বাইরে থেকেও করতে পারতেন, কিন্তু বাইরে থেকে এগুলো করার চাইতে দেশের মধ্যে থেকে, কারণ সবাই তো দেশের থেকে বাইরে যেতে পারবে না, ওনাকে তো ভাড়া করতে হবে কাজটা। আমি জানি যে তুমি বলবে ওনার তো সবই প্রক্সি, হ্যাঁ উনি প্রক্সি দিয়েই কাজ করাচ্ছে, সব প্রক্সি দিয়েই কাজ করাচ্ছে। প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা নার্ভ সেন্টারে ওনার লোক রয়েছে যারা প্রক্সি, আমাদের দেশেও তাই রয়েছে। কিন্তু উনি এইটা মানে করতে বাধ্য ছিল, এটা ছাড়া পরের কাজগুলো ওনার হতো না। আজকে তুমি ভাবো, উনি যে আজকে আবার মানে ফিরে গেছেন, আন্দোলনটা হচ্ছে, কিন্তু উনি কোথায় গেলেন? কোথায় গেলেন? উনি কি দেহ রাখলেন? এই প্রশ্নটা উঠে আছে। উনি কিন্তু মানে প্রসঙ্গ থেকে কখনোই বাদ যাচ্ছেন, সব সময় প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। এবং যারা ওনার
এগেনস্টে তারা কিন্তু সবসময় ভয় পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, উনি এত বড় স্ট্র্যাটেজিস্ট, উনি জানতেন যে আমাকে শেষ করে ফেলার মতো সাহস সারা পৃথিবীর কোনো রাজতন্ত্র বা কোনো স্পাইয়ের নেই। তার কারণ জিও পলিটিক্স এর দিক থেকে যদি তুমি দেখো, ওনাকে যদি ওখানে স্পাইরা মারতো, একদম মানে আচমকা কিন্তু বেরিয়ে আসতো জিনিসটা যে কে মারা গেল, কে মারা গেল, এবং সেখানে সারা ভারতবর্ষ কিন্তু উত্তাল হয়ে পড়তো। আজকে মানে ওনার সম্বন্ধে একটা বাজে কথা যারা বলছে তাদের এগেনস্টেই কিছু না হোক ঝামেলা তো হচ্ছে, মানুষ তো প্রতিবাদ করছে। মানে বাজে কথাটা কি? আপনি বাজে কথা বলছেন, বাজে কথাটা কি একটু বলুন সেটা। এই যে যেরকম আজকালকার অনেক নেতা দেখছি আজে বাজে, জানে না নিজেরা রাজনীতি করছে, অথচ পড়াশুনোটা সেই কোন জন্মে শেষ হয়ে গেছে, এখন রাজনীতি করে আর পড়ার সময় পায় না, ইতিহাসবিদ নন। আমাদের দুর্ভাগ্যটা এখানে যারা প্রকৃত ইতিহাসবিদ, যারা মানে তারা কিন্তু কেউ রাজনৈতিক নন, এবং তারা নীতির রাজাটাকেই নিয়ে চলেন। আর যারা আমাদের রাজনীতিবিদ তারা নিজেদের ইতিহাসবিদ ভাবেন এবং রাজার নীতিটাকে অ্যাপ্লাই করতে চান, যার ফলে তারা সংকীর্ণ রাজনীতির জন্য নিজেরা বাহবা পাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে এমন ভাবে ওনার এগেনস্টে কথা বলছেন, তাদের একটা প্রতিবাদ কিন্তু হচ্ছে। প্রতিবাদ হয়নি, তাদের প্রতিবাদ হচ্ছে, এবং মানুষ কিন্তু ওয়েট করেই রয়েছে তুমি কতদূর বাড়তে পারো। উনিও দেখছেন মনে হয়, আর উনি তো বলেই ছিলেন আমি যখন আমার আগমনের শুভ সূচনা হবে দেখতে পাবে, তখন আমার এগেনস্টে এমন এমন কথা শুনতে পারবে যা তোমরা কোনোদিন শোনোনি। এই রিসেন্টলি ঘটেছে কোচবিহার নিয়ে, আমি ঘুরে গিয়ে বলছি কোচবিহারের ঘটনা ঘটেছে এই ধরনের। তুমি হরিরাজ পাল, তুমি তাকে জানো না, তার সম্বন্ধে কিছু শুনিয়ে করনি, তুমি তাকে বলে দিলে যাকে সারা বিশ্ব প্রণাম জানে, সারা বিশ্বের 11, আরে বাবা 11টা দেশ তার মানে সরকারকে দিয়ে দিয়েছিল, সমর্থন করেছিল 11টা দেশ, এটা জানে ওরা। আজকে ভারতবর্ষের স্বাধীনতাটা কিভাবে এলো সেটা ভেবেছে কোনোদিন? কেউ কেউ তো মানে আর একটা ব্যাপার ঘটে যাচ্ছে কি, নিজেকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার একটা প্রবণতা এসে যাচ্ছে। অনেকে নিজের দলকে বড় করতে গিয়ে ওনাকে ছোট করে ফেলছে। আমাদের দেশের যারা বরেণ্য বরেণ্য রাজনীতিবিদ, রাজনীতিবিদ বলবো না, তারা হচ্ছেন মানে দেশব্রতী, দেশপ্রেমী, তারা কিন্তু নিজেদের স্ট্র্যাটেজিটা ভয়ঙ্কর ভাবে রাখতেন যুক্ত। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ওনার সম্পর্ক কি ছিল কজন জানে? কয়েকটা মিথ্যা বামপন্থীদের প্রচারে মানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বড় করে দেখাতে গিয়ে ভুলে যাচ্ছেন যে ওনাদের দুজনের মধ্যে কি স্ট্র্যাটেজি ছিল, কি প্ল্যানিং ছিল। উনি বাইরেটা দেখবেন, শ্যামাপ্রসাদ মুখার্জির ভেতরটা দেখবেন, হিন্দুদের নিয়ে পুরোপুরি কাজ করবেন। নাহলে তো ওনাকে তো বলা হয়েছিল। শুধু তাই নয়, তুমি চিন্তা করো বীর সাভারকর, বীর সাভারকর ওনাকে বলছেন যে দেখো রাসবিহারী আমাকে চিঠি পাঠিয়েছেন, এই চিঠিটা তুমি পড়ো। 1940 সালের ঘটনা, উনি 41 সালে বাইরে চলে গেলেন। রাসবিহারী তো বলে পাঠিয়েছিল সুভাষকে বাইরে পাঠান, এখানে পাঠান। তাহলে এদের মধ্যে যে রিলেশন, যে প্ল্যানিং, জেলে বসে অনশনের জায়গায় প্ল্যানিং হচ্ছে যে কিভাবে উনি বেরিয়ে যাবেন, এসব স্ট্র্যাটেজি, সুপার স্ট্র্যাটেজি। স্যার কি বলবো, আমাদের দেশে স্টেটসম্যান নেই। উনি বলেছিলেন, দেখুন ভাবি আমি সত্যি কথা বলেছিলেন, ভারতবর্ষ উনি বলেন একদম পুরো ইয়েতে লেখা আছে, ওই মহামানব আছে, মানে সারা বিশ্বে স্টেটসম্যান কম, আর আমাদের দেশে তো নেই বললেই হয়। হ্যাঁ, আমরা যেই প্রসঙ্গে ছিলাম ওই প্রসঙ্গে আবার আসছি। এই মানুষটাকে আমরা এত অ্যাক্টিভ দেখেছি, মানে অ্যাক্টিভ বলতে আইএনএ থেকে 1945 এর পরবর্তী সময় আমরা দেখেছি এই দালাই লামা, যেটা বলা হয় জেনারেল ডেথ, আমি সেটাকে আবার পুনরাবৃত্তি করছি না, যে যাকে আমি ডেথ মানে সেই অ্যাক্টিভনেস যার মধ্যে আমরা দেখছি, যখন তিনি নেতাজি থেকে প্রবেশ করছেন নেপাল সীমান্ত হয়ে উত্তরপ্রদেশে নানান জায়গায় প্রবেশ করছে, তখন আমরা দেখছি তার একটা অন্য রূপ। তখন কখনো তিনি ভগবানজি, কখনো তিনি দেওয়ালি বাবা, কখনো তিনি মহাকাল, হ্যাঁ, এইগুলো আমরা দেখছি।
তখন হুম। আমরা তাকে দেখি যে তিনি একেবারে লোকচক্ষুর অন্তরালে। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, এবং এই যে তিনি লোকচক্ষুর অন্তরালে যখন তাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, হুম। এবং এইখানে আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য যে তিনি সেই সময় বলা হয় যে সরকারের একাংশ সেটা জানতো যে তিনি ওখানে জানতো। হ্যাঁ, হুম। এবার যেটা আপনি একটু আগে বললেন একটা শব্দ, ইম্পর্টেন্ট শব্দ, প্রক্সি, যে কথাটা আপনি বললেন, তাহলে ওনার প্রক্সি দিয়ে কাজ করার কি প্রয়োজন ছিল? আমি বলছি যে যখন সরকারের এক অংশ ওনাকে জানতেন বা অন্যান্যরা জানতেন, তাহলে ওনার প্রক্সি, পর্দার ভেতরে থাকা, বা আমি ধরে নিলাম একটা আধ্যাত্মিক জীবন বা চেতনার জন্য এটা উনি করেছেন, তিনি তার কাজটা করছেন, তখন তার এত অন্তরালের প্রয়োজনীয়তাটা কেন? মানে যখন তিনি বেরোচ্ছেন বাইরে, বা তিনি মুখ ঢেকে, বা যখন কারোর সঙ্গে কথা বলছেন তখন মুখ ঢেকে, হ্যাঁ, এটা কেন? দেখো, 1 নম্বর ব্যাপার হচ্ছে মুখ ঢাকার ব্যাপারটা আগে আমি বলি। উনি যে স্ট্যাটারের যোগী, ওনার চোখের দিকে তাকানো কিন্তু অত সহজ ছিল না। দ্বিতীয় কথা, যারা ওনার মুখটা দেখবে তারা একদম কনফার্ম, যারা কনফার্ম কিন্তু কিন্তু তাহলেও তাদের অন্যরকম মানে আত্মবিস্মরণ ঘটতে পারে। কারণ উনি কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারার মতোই যোগী। উনি তো প্রথম কথা ক্রিয়াযোগী ছিলেন, সেখানে সিদ্ধি লাভ করেছেন। বরদাচরণ মজুমদারের ওনাকে ক্রিয়া দিয়েছিলেন, সেখানে সিদ্ধি লাভ করার পর আবার তন্ত্র সাধনা করেছেন। তন্ত্র সাধনা কিন্তু মারাত্মক শক্তিশালী জিনিস। ক্রিয়ার পরেও উনি তন্ত্র সাধনা করেছেন, সেখানে সব সাধনা করেছেন। উনি তো বলছেন যে মানে ওই মহামানবাসে তো পরিষ্কার লেখা আছে যে ওনাকে সব দেহ মানে দেওয়া হতো সাধনার জন্য, ওখানেও প্র্যাকটিসের জন্য। ওই জন্য উনি মুখটা দেখাননি। বিশেষ করে অনেকে তো এমনও আছে মানে ক্রিয়াযোগী তো ছিলেনই, বরদাচরণ মজুমদারের কাছে ক্রিয়াযোগ দীক্ষা নিয়েছিলেন, এবং ক্রিয়াযোগ মানে কিন্তু আলটিমেটলি নিজেকে জানা। এটা এখানে কিন্তু দ্বৈত কিছু নেই, অদ্বৈত। অদ্বৈত সাধনায় উনি সিদ্ধি লাভ করেছেন। শুধু তাই নয়, তারপরে যখন তিব্বতে ছিলেন, তিব্বতে ওনার তন্ত্রের পূর্ণ মাত্রায় সাধনা করে সিদ্ধি লাভ করেন, এবং মানে তিব্বতের যে টানা সাধনা উনি কিন্তু সেটাই করেছিলেন। ওনার হাতে সৃষ্টি স্থিতি প্রলয় করার মতো ক্ষমতা ছিল। তা সেই মানুষটা ইচ্ছাকৃত ভাবে, ওটাই ওনার স্ট্র্যাটেজি ছিল যে মুখটা কাউকে দেখাবো না এই মুহূর্তে। তার কারণ হচ্ছে পরবর্তীকালে সেই একই স্ট্র্যাটেজি ফলো করলেন উনি, যখন উনি বেরিয়ে গেলেন ফৈজাবাদ থেকে, মানে আমাদের রামভবন থেকে, যখন ওনার বডিটাকে, ওনার বডি বলবো না, সেই তথাকথিত যে যার সেই সাধু বা যাই হোক সেই মানুষটির বডি যখন বার করে নেওয়া হলো, তখনও কিন্তু মুখটা ঢাকাই ছিল। কেউ মুখ তুলে, মুখের ইয়ে খুলে দেখেননি পর্যন্ত। এটা কিন্তু সবাই বলেছেন, মাত্র 13 জন লোক, তারা কিন্তু কেউ দেখতে পেলেন না, তারা কেউ সার্টিফিকেট দিলেন না। যেখানে শরীর সমাধি নিয়েছিলেন রামচন্দ্র, যেখানে জীবনে কোনোদিন কোনো দাহ হয়নি, দাহ কার্য হয়নি, সেখানেই দাহ কার্য হলো। এই মিষ্টিগুলো উনি রেখে গেছেন, এবং রেখে গেছেন একটাই কারণে, যাতে ওনাকে আমরা সবসময় মনে রাখতে পারি। সবসময় উনি যেন একটা সেই ফিনিক্স পাখির মতো আবার সেই উড়ে চলে আসেন। কোনোভাবেই ওনাকে, ওনার যে ঘটনাগুলো বা ওনাকে চিরতরে দাবিয়ে দেওয়া করে দিতে কেউ যাতে না পারে। এই কারণেই উনি সবার কাছে প্রকট হতেন না, কিন্তু যাদের কাছে প্রকট হয়েছে তাদের কাছে কিন্তু প্রকট হয়েছে। এই যে যারা বলেন আমরা মুখ দেখিনি, আমার খুব সন্দেহ আছে, যাদের জিজ্ঞাসার চিহ্ন আছে যে সত্যিই কি তারা দেখেননি। যতই মানে মানুষ, দেখুন আমার কাছে উনি আরাধ্য, ঠিক আছে, আমি চান্স পাচ্ছি পদস্পর্শ করার, আমি কি একবারও মুখটা এতখানি আমি পারবো? আমি নিজেকে অন্তত পারতাম, আমি ওটা পারতাম না, আমি ভেঙে দিতাম। আমি আগে মুখটা ওনার দেখতাম, হাউ হাউ করে কাটতাম পা জড়িয়ে। আমি মুখ দেখে যা করেছি করেছি, আর জীবনে আমায় ঢুকতে দিও না, আমার তাতে আমি ইয়ে হয়ে গেছি। তোমার মুখটা তো আমি দেখতে দিয়েছি, তুমি তো আমার আরাধ্য। এরপর তুমি আমায় ঢুকতে দেবে না, হয়তো রাগ করবে, তুমি কেন আমার কথা রাখলি না।
সাথে আমার বই গেল, আমার তো দেখা হয়ে গেছে, আমি তো তোমার কাজের জন্য জীবন দেবো। এবার তুমি আমাকে বলবে কিভাবে কাজ করবে, আমি করবো।